পরে থাকতো, আজ উনি একটা ছেঁড়া শার্ট গায়ে পরে ভিক্ষা করে। এরপর রিফাতের আব্বুকেও সাথে নিলাম। আমরা আগে একটা বড় হাসপাতালে রিফাতের আম্মুকে নিয়ে গেলাম। ডাক্তার রিফাতের আম্মুর কিছু পরীক্ষা করলো এবং কিছু ওষুধ লিখে দিল। বিকৃতিতে বলেছে ওষুধগুলো খেলে আল্লাহ দিলে সুস্থ হয়ে যাবে। তারপর রিফাতের আম্মুকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় আনার পর আব্বু আম্মু সবাই অনেক খুশি হলো। আর বেশি বড় করলাম না। রাতে রিফাত সহ তার আব্বু আম্মুকে খাবার খাইয়ে দিলাম। রিফাত আমার সাথে ঘুমাবে। রাত্রে খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছি, কিন্তু নিঝুম মন খারাপ করে খাবার খাচ্ছে। তখন আম্মু বলল, কিরে নিঝুম, তুই এমন মন মরা হয়ে আছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? না আন্টি, আমি ঠিক আছি। আব্বু আম্মুর কথা মনে পড়ছে নাকি? না আন্টি, তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছে না। তোমরা খাও, আমি রুমে গেলাম। তুই তো কিছুই খেলি না, না খেলে শরীর আরো বেশি খারাপ করবে। একদিন রাতে না খেলে কিচ্ছু হবে না, আমি গেলাম। এই বলে নিঝুম রুমে চলে গেল। তখন আমি বললাম, আরে নিঝুমের আব্বু আম্মুর কি হয়েছে? তারা কিভাবে মারা গেল? নিঝুমের আব্বু চাকরি রিজাইন দেওয়ার পরে তাদের গ্রামের বাসায় চলে যায়। কয় মাস যাওয়ার পরে নিঝুমের আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে। তারপর নিঝুম তার আব্বুকে নিয়ে ঢাকায় আসে। ঢাকায় আসার পর নিঝুমের আব্বুর ক্যান্সার ধরা পড়ে। যা টাকা জমানো ছিল সব টাকা শেষ হয়ে গেছে। আমি কিছুই জানতাম না, আমাকে একটাবার বলে নাই। হঠাৎ একদিন রাতে নিঝুমের আব্বু হাসপাতালে মারা যায়। নিঝুমের আব্বু মারা যাওয়ার পর নিঝুমের আম্মু স্ট্রোক করে মারা যায়। এরপর থেকে নিঝুম আমাদের সাথে থাকে। ও, তোমরা পরে খবর পেলে কিভাবে? আর নিঝুম পুলিশের চাকরি কবে থেকে করে? যেদিন নিঝুমের আব্বু আম্মু মারা যায় সেদিন রাতে আমার অফিসের এক কর্মী তার বউকে নিয়ে হাসপাতালে যায়। তখন নিঝুমকে দেখে সামনে যায়, গিয়ে দেখে ওর আব্বু আম্মুর লাশ। তখন ওই কর্মী আমাকে ফোন দিয়ে বলে, আমি সাথে সাথে হাসপাতালে ছুটে যাই। এরপর নিঝুমের কাছ থেকে সব কিছু শুনি। তারপর নিঝুমের আব্বু আম্মুকে ঢাকার বড় কবরস্থানে দাফন সম্পন্ন করে। নিঝুমকে আমাদের বাসায় নিয়ে আসি। সবকিছু বুঝলাম, এখনো তো বললে না নিঝুম পুলিশের এসআই কিভাবে হলো? আসলে আমার সাথে তো প্রধানমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক, তাই ওনাকে বলে নিঝুমকে পুলিশের এসআই বানিয়ে দিল। নিঝুমের এমনিতেই পুলিশের চাকরি করার অনেক শখ, তাই ওকে এসআই পদ দিল। তার মানে ট্রেনিং ছাড়া সরাসরি পুলিশের এসআই? পুলিশের চাকরি কিভাবে করতে হয় ও কি বোঝে? পুলিশের কোনো যোগ্যতা ছাড়া ডাইরেক্ট এসআই? তো কি হয়েছে, এখন বেশি কথা না বলে খা। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রিফাত ঘুমিয়ে গেছে। আমি বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে পুরো টাস্কি খেয়ে গেলাম, কারণ মায়াজাল আইডি থেকে অনেকগুলো মেসেজ এসেছে। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, কেমন আছো, কি করো, খাওয়া দাওয়া হয়েছে? আসলে মোবাইল আমার হাতে ছিল না, রুমে মোবাইল রেখে খাবার খেতে গিয়েছিলাম। তাই বলে তুমি এতগুলো মেসেজ একসাথে করবে? ঠিক আছে বাবা, তুমি একটা একটা করে রিপ্লাই দাও। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি খাবার খেয়ে শুয়ে আছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবে বলো? আসলে রাসেল, আমি তোমার সাথে কথা বলতে বলতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি পাগল হয়েছো? আজ পর্যন্ত তোমার নাম, বাড়ি কোথায়, তোমার চেহারা, তুমি ছেলে নামে কিছুই জানি না, শুধু মেসেজে কথা বলছি। এতেই তুমি আমাকে ভালোবেসে ফেলছো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার জীবনে একজন মনের মানুষ আছে। আমি তোমাকে বন্ধু ছাড়া কিছুই ভাবি না। ঠিক আছে, আজকে তাহলে তুমি আমার সাথে দেখা করো, তারপর আমার চেহারা, আমার নাম, বাড়ি কোথায় সবকিছু জানতে পারবে। দরকার নেই দেখা করার, আর করলেও কখন আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, সে মেয়েটা আমার থেকে বেশি সুন্দর হবে। আমি কি তোমাকে দেখেছি নাকি তুমি সুন্দর নাকি অসুন্দর? আর তুমি বিশ্ব সুন্দরী হলেও আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার এই মন শুধু একজনকে দিয়েছি। ওই মেয়েটার নাম কি, বাড়ি কোথায়? ওই মেয়েটা আমার কলেজ লাইফের বান্ধবী, তার নাম নিঝুম। সে কি তোমাকে কখনো ভালোবাসার কথা বলেছে? আমাকে সে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমি তাকে মানা করে দিছি, কারণ সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। একটা সাধারণ বিষয় নিয়ে আমার সাথে অভিমান করে দূরে চলে গেছে। রাস্তায় সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছে। সেজন্য তাকে একটু কষ্ট দিব। যাই করো, তবে বেশি কষ্ট দিও না, পরে আবার হারিয়ে ফেলবে। এবার ওকে হারাতে দিলে তো। ওর জন্য নিজের দেশ ছেড়ে বাহিরে চলে গেছি। নিজের দেশে পুরো 1 মাস খুঁজেছি। আমাকে এত কষ্ট দেওয়ার জন্য তাকেও আমার ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট করতে হবে।
ঠিক আছে, তোমার ভালোবাসা আর পেলাম না। আমার ভালোবাসা না হয় একতরফা নিয়ে বেঁচে থাকবো। এ বলে মায়াজাল অফলাইনে চলে গেল। আমি মোবাইল রেখে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা সবাই মিলে নাস্তা করছি, আর নিঝুমের দিকে তাকিয়ে দেখি আজকে কেমন যেন খুশি খুশি লাগছে তাকে। গতকাল দেখলাম মন খারাপ, আজকে দেখি খুশি। আমি নিঝুমের দিক থেকে চোখ সরিয়ে ফেললাম। তখন আমি আব্বুকে বললাম, আব্বু তুমি রিফাতকে আমাদের অফিসে বড় একটা পোস্টে কাজে লাগিয়ে দাও। আরে এটা অনেক কথা বলছিস। রিফাত ওর নিজের অফিস মনে করে চালাবে, ওর যখন মন চায় অফিসে যেতে পারে। ঠিক আছে আঙ্কেল, তবে আম্মু আরেকটু সুস্থ হোক, তারপর যাব। ঠিক আছে বাবা, আমি তোমাকে এখন যেতে বলছি না। তবে আঙ্কেল, আমার একটা শর্ত আছে। আমি চাকরি করার পর আমি আব্বু আম্মুকে নিয়ে অন্য বাসায় থাকবো। তুমি একথা কেন বলছো সেটা আমি বুঝতে পারছি, সমস্যা নাই। আমি অফিস থেকে তোমাকে একটা ফ্ল্যাট দিব, তুমি ওখানে তোমার আব্বু আম্মুকে নিয়ে থেকো, আর অফিসে যাওয়ার জন্য একটা নিউ কার তোমাকে দেয়া হবে। সেটা হলে তো আরো বেশি ভালো হয়। আপনি সবকিছু ব্যবস্থা করুন। আব্বু ঠিক আছে বলে রুমে চলে গেল। তখন নিঝুম আম্মুকে বলল, আন্টি আমি একটু মার্কেটে যাব, তুমি রাসেলকে বলো আমাকে নিয়ে যেতে। আপনার গাড়ি থাকতে আমাকে বলছেন কেন? আর আমি আপনাকে কোথাও নিয়ে যেতে পারবো না। রাসেল, মেয়েটা এত করে যখন বলছে, তুই বাবা নিঝুমকে নিয়ে মার্কেটে যা। আম্মু, এত সকালে কি এখনো মার্কেট খুলছে নাকি? সমস্যা নেই, মার্কেট না খোলা থাকলে আমি বসে থাকবো, তুমি চলে এসো। আমি ঠিক আছে বলে বাহিরে এসে আব্বুর নতুন গাড়িটা বের করলাম। কিছুক্ষণ পর নিঝুম এসে বলল, তুমি গাড়ি নিছো কেন? তোমার বাইক নাও। হ্যালো এসআই ম্যাম, আমার যেটা ভালো লাগে আমি সেটাই নিব। আমি আপনার চাকর না যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব। নিঝুম মুখ ভেক্সি দিয়ে গাড়িতে উঠলো। কিছুক্ষণ পর মার্কেটের সামনে চলে আসলাম। তখন নিঝুম বলল, তুমি 5টা মিনিট দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি। এই বলে নিঝুম গাড়ি থেকে নেমে মার্কেটের ভিতরে ঢুকে গেল। আমি গাড়ির ভিতরে বসে মোবাইল টিপতে লাগলাম। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, নিঝুমের আসার কোনো নাম গন্ধ নেই। 5 মিনিটের কথা বলে গেছে। আমি গাড়ি থেকে নেমে মার্কেটের ভিতরে গেলাম। অনেকক্ষণ খুঁজলাম, পেলাম না। তাই মার্কেট থেকে বের হয়ে আসতে হঠাৎ একটা জায়গায় চোখ পড়লো। একটু শিওর হবার জন্য সামনে গেলাম। তারপর নিজের চোখে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা আমি কি দেখলাম? নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। তাহলে চলুন কি দেখেছি। আমি দেখলাম একটা ছেলে নিঝুমকে কিস করছে। নিঝুমও ছেলেটার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। আমি আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে সোজা গাড়ির কাছে চলে আসলাম। এটা আমি কি দেখলাম? নিঝুম এত খারাপ? গতকাল আমাকে ভালোবাসার কথা বলছে, একদিন না যেতে আরেকটা ছেলের সাথে নিঝুম। তার মানে নিঝুম এত খারাপ? আমি তাকে অনেক ভালো মনে করেছি। আমি মনে করছি কিছুদিন পর নিঝুমকে আপন করে নিব, কিন্তু নিঝুম যে এমন করবে সেটা কখনো ভাবতে পারিনি। এই সব কিছু ভাবছি আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিছুক্ষণ পর দেখি নিঝুম ওই ছেলেটাকে বিদায় দিয়ে গাড়ির কাছে আসছে। তার আগেই আমি চোখের পানি মুছে ফেলছি। নিঝুম আমার সামনে এসে বলল, চলো, আমার কাজ শেষ, তুমি আমাকে থানায় নামিয়ে দিয়ে আসো। আচ্ছা ওই ছেলেটাকে? আপনাকে দেখলাম ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলতে। ওর নাম আকাশ, আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। ছেলেটা অনেক দিন আমার পেছনে ঘুরেছে, এমনকি আমাকে ভালোবাসার কথা বলেছে। আমি তাকে বারবার ফিরিয়ে দিয়েছি তোমার কারণে, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি অন্য মেয়েকে ভালোবাসো। তাই আকাশকে আপন করে নিলাম। একদিন না যেতে আরেকটা ধরে ফেললেন, বাহ ভালোই। ঠিক আছে গাড়িতে ওঠেন, আপনাকে থানায় নামিয়ে দিয়ে আসি। এই বলে আমি গাড়িতে উঠলাম। নিঝুমও গাড়িতে উঠলো। তারপর নিঝুমকে নিয়ে থানায় চলে আসলাম। নিঝুম গাড়ি থেকে নেমে সোজা থানার ভিতরে চলে গেল। আমি গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আসলাম। নিজের রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে অনেক সময় কান্না করছি। তার মানে আমি নিঝুমকে হারিয়ে ফেলেছি। আব্বু আম্মু বলেছে নিঝুমের মনে কষ্ট না দেওয়ার জন্য, কারণ নিঝুম বাবা মা মরা মেয়ে। এই সব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। হঠাৎ আম্মু এসে ডাকতে শুরু করলো। তখন আমি ঘুম থেকে উঠে বিছানায় বসলাম। আম্মু বলল, কিরে রাসেল, তোর কি শরীর খারাপ নাকি? এই অবেলায় শুয়ে আছিস? না আম্মু, আমি ঠিক আছি। বলো কেন ঠেকেছ? রাইসার হাত খরচ শেষ হয়ে গেছে, তুই একটু করে রাইসার হাত খরচ দিয়ে আয়। আমি ঠিক আছে বলে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা রাইসার হোস্টেলে চলে আসলাম। আসলে
রাইসার সামনে এসএসসি পরীক্ষা, তাই রাইসাকে হোস্টেলে দেওয়া হয়েছে। আমি রাইসাকে ফোন দিয়ে নিচে আসতে বললাম। কিছুক্ষণ পর রাইসা নিচে আসলো, আমাকে দেখে জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, এই রাইসা ছাড়ো আমাকে, মানুষ দেখলে কি বলবে? মানুষ বলবে বুড়ি বোন ভাইকে জড়িয়ে ধরেছে। মানুষ দিয়ে আমার কি? আমি এখনো তোমার কাছে ছোট ভাইয়া। আমি জানি তো তুই আমার এখনো সেই ছোট্ট বোন। এখন বল কত টাকা লাগবে? তোমার যত টাকা মন চায় দিয়ে যাও। আর তুমি তো জানো আমি বাহিরের খাবার খাওয়া কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই নে, এখানে 20,000 টাকা আছে, এগুলো রাখ, শেষ হয়ে গেলে ভাইয়াকে একটা ফোন দিস। রাইসা ঠিক আছে বলে ভিতরে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে বাসায় যাওয়ার সময় হঠাৎ একজনকে দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেল। সে আর কেউ নয়, আসলাম মেয়রের মেয়ে রিয়া। রিয়া দেখে একজন রিক্সা চালককে মারতে আসছে। আমি বাইক নিয়ে সোজা রিয়ার সামনে গেলাম। বাইকটা দেখে রিয়াকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম। রিয়া গালে হাত দিয়ে আমাকে বলল, রাসেল তুই আমাকে থাপ্পড় মারছিস কেন? তুই রাস্তায় এই বুড়ো মানুষটাকে মারছিস কেন? মারবো না তো কি করব? উনি আমার কাছ থেকে 50 টাকার ভাড়া 100 টাকা চাইলো কেন? চাচা, আপনি 50 টাকার ভাড়া 100 টাকা কেন চেয়েছেন? উনি মার্কেটে নিয়ে গিয়ে প্রায় 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, তাই আমি 50 টাকা বেশি চেয়েছি। এ কারণে মেয়েটা আমাকে মারছে। কিরে, চাচা যেটা বলছে সেটা কি সত্যি? ঠিক বলেছে, তাই বলে 50 টাকা বেশি চাইবে কেন? আমার ইচ্ছে করছে তোকে আরো কয়েকটা থাপ্পড় মারি। গরিব কি মানুষ মনে হয় না? তোর বাবার বয়সে একজন মানুষের গায়ে হাত তুলতে তোর হাতটা কাঁপলো না? না, আমার হাত কাঁপে না। এসব গরিব নোংরা মানুষদের আমি দেখতেই পারি না। দেখতে যখন পারিস না, তাহলে নোংরা মানুষের রিকশায় উঠছিস কেন? আমার গাড়িটা হঠাৎ রাস্তায় নষ্ট হয়ে যায়, তাই কোনো গাড়ি না পেয়ে ওনার রিকশায় উঠি। তুই এখনই আমার সামনে থেকে যা, তা না হলে রাস্তায় সবার সামনে আরো কয়টা থাপ্পড় মারবো। তোর বাপ মেয়ের দেখে মানুষকে মানুষ মনে করিস না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে তোর এই থাপ্পড়ের প্রতিশোধ আমি কিন্তু নিবই। আরে যা যা, পারলে আমার বালটা সোজা করে দেখাইস। তোর মতো মেয়েকে সোজা করতে আমি রাসেল একাই যথেষ্ট। রিয়া আর কিছু না বলে চলে গেল। তখন আমি চাচাকে কিছু টাকা দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। রাস্তার সব মানুষ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাহিনী দেখেছে। হয়তো তারা ভাবছে আমার মতো ছেলের এত সাহস কোথা থেকে আসলো। এলাকার মেয়রের মেয়ের গায়ে হাত তুলছি তো। যাই হোক, আমি বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে সপ্তাহখানিক চলে গেল। নিঝুমের সাথে এখন আগের মতো কথা বলি না, আর নিঝুমও আমার সাথে তেমন কথা বলে না, কারণ নিঝুম তার আকাশকে নিয়ে সবসময় বিজি থাকে। আমি নিজেকে অনেক কন্ট্রোল করে রাখছি। রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে আসি। হঠাৎ নিঝুম আমার রুমে আসলো। তখন নিঝুম আমাকে বলল, রাসেল, তোমাকে একটা কথা বলার আছে। কি কথা বলবেন? একটু তাড়াতাড়ি বলুন, আমি একটু বাহিরে যাব। আসলে আমি আকাশকে অনেক ভালোবাসি। আকাশ বলছে আঙ্কেল আন্টির কাছে আমাদের ব্যাপারে বলতে, কিন্তু আমি ভয় বলতে পারছি না। তুমি একটু আমার হয়ে বলে দাও না। সরি, আমি পারবো না, আপনারটা আপনি বলুন। প্লিজ রাসেল, আমি আকাশকে হারাতে পারবো না। আকাশের বাসায় আকাশকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে নিঝুমের এমন কথা শুনে। যে মেয়ে আমাকে ভালোবাসার কথা বলে, পরের দিন আরেকটা ধরতে পারে, তাকে কিভাবে বিশ্বাস করব? তখন আমি নিঝুমকে বললাম, ঠিক আছে, আমি আব্বু আম্মুকে সময় করে বলবো, আপনি এখন আসতে পারেন। নিঝুম আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। নিঝুমের এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, কারণ নিঝুমকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু নিঝুম আর আকাশের কাহিনীটা আমার চোখের সামনে ভেসে উঠলে নিঝুমের প্রতি ঘৃণা হয়। না, ওর মতো মেয়ের জন্য নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। ও ওর মতো থাকুক, আমি আমার মতো চলি। তো যাই হোক, রাতে বাসা থেকে বেরিয়ে একটু বাইরে গেলাম। বাহিরের কাজটা সেরে আবার বাসায় চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে আসি, হঠাৎ মায়াজাল থেকে মেসেজ আসলো। কেমন আছো রাসেল? কি করো? রাতের খাবার খেয়েছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর আমি এখনো রাতের খাবার খাইনি, আর একটু পরে খাবো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তবে বেশি ভালো না। আর তোমার নিঝুমের সাথে প্রেম কেমন চলছে? নিঝুম আমাকে ভালোবাসার কথা বলে এখন অন্য আরেকজনকে ভালোবাসে। কি বলছো তুমি? একটা মেয়ে একদিনে কেমন করে পাল্টে যাবে? সেটা তো আমিও ভাবছি, কিন্তু তাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসে। তাহলে তুমি নিঝুমকে তোমার ভালোবাসার কথা বলে দাও।
না, আমি চাই না ওর মনে কষ্ট দিতে। সে যদি আকাশ ছেলেটাকে নিয়ে সুখে থাকে তাহলে আমি আর ওদের ভিতরে ঢুকতে চাই না। তুমি কি পারবে নিঝুমকে ছাড়া থাকতে? তোমার কষ্ট হবে না? কষ্টকে মাটি চাপা দিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আমাকে খাবার খাওয়ার জন্য ডাকছে। এই বলে অফলাইনে চলে গেলাম। আমি মায়াজালের সাথে কথা বলার ফাঁকে খালা খাবার খাওয়ার জন্য ডেকে গেছে। আমি রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে চলে গেলাম। সবাই মিলে একসাথে খাবার খেলাম। নিঝুমকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক খুশি। খুশি থাকবেই না কেন, মনের মতো ভালোবাসার মানুষ পেয়েছে। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিফাত আমার রুমে আসলো। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, রিফাত এখন আব্বুর সাথে অফিসে দেখাশোনা করে। রিফাত আমার রুমে এসে বিছানায় বসে বলল, কিরে রাসেল, তোরে দেখি সবসময় চুপচাপ থাকিস, কি হয়েছে তোর? আমার আবার কি হবে, আমি তো ঠিকই আছি। রাসেল, তুই আমার কাছে কিছু লুকাইস না, কি হয়েছে আমাকে খুলে বল। ঠিক আছে, তুই যখন বলেছিস তাহলে শোন। তারপর রিফাতকে সবকিছু খুলে বললাম। এটা আমার বিশ্বাস হচ্ছে না, নিঝুম এত খারাপ মেয়ে হতে পারে না। আমি নিজের চোখে তাদের দুজনকে কিস করতে দেখেছি। মাঝে মাঝে চোখের দেখা ভুল হয়। আমি তোকে একটা বুদ্ধি দেই, সেটা কাজে লাগিয়ে দেখতে পারিস। তাহলে বুঝতে পারবো নিঝুম কি তোর সাথে অভিনয় করেছে নাকি আকাশকে সত্যি ভালোবাসে। দেখি শুনি তোর কি বুদ্ধি। তাহলে শোন, তুই একটা মেয়ে ভাড়া কর, তারপর ওই মেয়েটিকে নিয়ে সবসময় নিঝুমের সামনে চলাফেরা করবি, আর নিঝুমের রিয়াকশন দেখবি। মেয়েটার সাথে এমন ভাবে চলবি যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো লাগে, তারপর বোঝা যাবে। তোর কি মনে হয় এমনটা করলে সবকিছু বুঝতে পারবো তো? 109% কাজে লাগবে, তুই ট্রাই করে দেখ। ঠিক আছে, কালকে থেকে শুরু করব। তবে মেয়ে পাবো কোথায়? হোটেলে মেয়ের অভাব আছে নেই, ওখান থেকে একটা ভাড়া করে নিয়ে আসবি। তাই বলে হোটেলের মেয়ে নিয়ে আসবো? আরে মা তো কিছুদিনের জন্য। ঠিক আছে, কালকে একটা মেয়ে হোটেল থেকে নিয়ে আসবো। এখন রুমে গিয়ে শুয়ে পড়। রিফাত ঠিক আছে বলে তার রুমে চলে গেল। আসলে রিফাতকে আমার পাশের রুমে দিছি, কারণ রিফাত সারা রাত নাক ডেকে ঘুমায়, তাই ওরে আমার পাশের রুমে দিছি। আপনারা আবার রিফাতকে বলে দিয়েন না। তো যাই হোক, পরের দিন সকালে সবার সাথে নাস্তা করে আমি বাসা থেকে বেরিয়ে একটা হোটেলে যাচ্ছি একটা মেয়ে ভাড়া করার জন্য। বাইক নিয়ে যাচ্ছি। হঠাৎ দেখি কিছু ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, তাই বাইকটা নিয়ে ওদের সামনে গেলাম। আমাকে দেখে ছেলেগুলো দৌড় দিয়ে পালিয়ে গেল। তখন মেয়েটি আমাকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি না আসলে ওই ছেলেগুলো আমার সাথে খারাপ কিছু করতো। তোমার নাম কি? বাসা কোথায়? ভাইয়া আমার নাম আখি, আমি কলেজে পাশের বস্তিতে থাকি। তোমার বাসা ওইদিকে, আর তুমি এদিকে কি করো? আসলে ভাইয়া, আমার একটা বান্ধবীর সাথে ওর বাসায় গিয়েছিলাম। ঠিক আছে, তুমি আমার বাইকের পিছনে ওঠো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। সমস্যা নেই ভাইয়া, আমি হেঁটে হেঁটে যেতে পারবো। তুমি ভাবলে কেমন করে আমি তোমাকে একা একা যেতে দিব? বেশি কথা না বলে আমার বাইকের পিছনে ওঠো। আখি আর কোনো কথা না বলে আমার বাইকের পিছনে উঠলো। কিছুক্ষণ পর আখির বস্তিতে চলে আসলাম। আখি বাইক থেকে নেমে বস্তির ভিতরে চলে গেল। আমি আখির পিছনে তাদের বস্তির ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি ওই রিক্সা চালক চাচার পাশে আখি মন খারাপ করে বসে আছে, আর দুজন দুজনকে বলছে, কিরে আখি, তোর বান্ধবী চাল দিয়েছে? চাল না দিলে আজকে না খেয়ে থাকতে হবে। না বাবা, ওদের চাল নাকি শেষ হয়ে গেছে। আমি অসুস্থ না হলে আজকে না খেয়ে থাকতে হতো না। পকেটে একটা টাকাও নেই, ওষুধ আনতে পারছি না। ওই দিন একটা ছেলে কিছু টাকা দিছে, ওই টাকাগুলো বাসা ভাড়া দিয়ে দিছি। চাচা আর আখির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। এত কষ্টে চাচার দিন কাটছে, আমি আর দাঁড়িয়ে না থেকে বস্তি থেকে বাইরে এসে মার্কেটে চলে গেলাম। তারপর এক বস্তা চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, গরুর মাংস, ডিম, তেল ইত্যাদি বাজার করে বস্তিতে চলে আসলাম, আর ওদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। তারপর একটা ট্যাক্সি করে সব বাজারগুলো নিয়ে বস্তিতে চলে আসলাম। ট্যাক্সি ড্রাইভার আর আমি বাজারগুলো তাদের বাসায় নিয়ে গেলাম। তখন আখি বলল, আরে ভাইয়া, আপনি এখানে? আর এই বাজার কার জন্য এনেছেন? এইসব বাজার তোমাদের জন্য। আমি তোমার পিছনে এসে সবকিছু শুনেছি, আর এখানে তোমার জন্য কিছু জামা নিয়ে এসেছি, আর তোমার আব্বুর জন্য ওষুধ আর এই পাঞ্জাবি আর লুঙ্গি নিয়ে আসলাম। বাবা, তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনি আমাদের জন্য এত কিছু করছেন কেন? ওই যে তুমি আমাকে ভাইয়া বলে ডাকছো,
তাই তোমার ভাইয়া তোমাদের জন্য বাজার করে এনেছি। আর আখি, তুমি কি পড়াশোনা করো? এসএসসি পরীক্ষা দিইনি, কারণ আব্বু পরীক্ষার টাকা ম্যানেজ করতে পারে নাই। ঠিক আছে, আজকে থেকে এই তোমাদের সব দায়িত্ব আমার উপর। তোমাকে আবার ভর্তি করে দিব, ভাইয়া তোমার সবকিছু ঠিক করে দিব। আখি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি বললাম, এই পাগলি, কান্না করছিস কেন? সুখের খবর শুনে কেউ কি কান্না করে নাকি? তারপর আখিকে নিয়ে তার স্কুলে আবার ভর্তি করিয়ে দিলাম। আর স্যারকে বলেছি এবারে পরীক্ষা আমার বোন দিবে, আপনি সবকিছু ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দিব। স্যার বলেছে ঠিক আছে। তারপর আখিকে বস্তিতে রেখে আমি বাসায় চলে আসলাম। বাইক পার্কিং করে সামনে যাকে দেখলাম তাকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। সামনে যাকে দেখলাম সে আর কেউ নয়, আকাশ। কিন্তু আকাশ আমাদের বাসায় কেন? আমাকে দেখে আকাশ বলল, আপনি রাসেল চৌধুরী, তাই না? জি, আমি রাসেল চৌধুরী। আপনি আমাকে চিনেন? চিনি, নিজুম আমাকে আপনার কথা বলেছে। আমি আর নিজুম দুজনকে অনেক বেশি ভালোবাসি। খুব ভালো। তা আমাদের বাসায় কি মনে করে আসলেন? আসলে নিজুম আজকে থানায় যায়নি, তাই ওর খোঁজ খবর নিতে গেছি। ও, তা কেন যায়নি থানায়? নিজুমের শরীরটা খারাপ লাগছে, তাই আজকে থানায় যায়নি। ও, তা আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আর একটু অফিসে যেতে হবে। আমি ঠিক আছে বলে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর খালা এসে দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি নিজুম আমার রুমে আসলো। নিজুম আমার রুমে এসে বলল, সারাদিন কোথায় ছিলে? আকাশ আমাকে দেখতে বাসায় এসেছে, তোমার সাথে পরিচয় করে দিতে পারলাম না। পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, আমার সাথে দেখা হয়েছে এবং পরিচয় হয়েছে। তো আকাশের সাথে কথা বলে কেমন লাগবে? মানে আকাশ ছেলেটা তোমার কাছে কেমন লেগেছে? ভালোই। তা এখন বলুন, আমার রুমে কেন এসেছেন? আর আপনি আজকে থানায় যাননি কেন? কি হয়েছে আপনার? আসলে শরীরটা কেমন যেন খারাপ লাগছে। আমি কানাডা থেকে আসার পর কয়দিন আপনি থানায় গেছেন? আর না গেলে সমস্যা কি? আপনি তো আবার বিনা যোগ্যতায় এসআই হয়েছেন। তুমি আমাকে এইভাবে বলতে পারলে? আমি কিন্তু তোমার কথায় রাগ করেছি। আপনি আমার সাথে রাগ করলে আমার কি যেটা সত্যি সেটাই বললাম। তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। আমি গেলাম আমার রুমে। আপনাকে তো আমি ডাকি নাই, আপনি নিজে এসেছেন আমার রুমে। আমার কথা শুনে নিজুম মুখ বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ মোবাইল টিপে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে একটা ঘুম দিলাম। দেখতে দেখতে আরও সপ্তাহখানিক চলে গেল। রিফাতকে আব্বু একটা বাসা দিয়েছে। রিফাত তার আব্বু আম্মুকে নিয়ে নতুন বাসায় থাকে। আর নিঝুম ওই দিনের পর থেকে আমার সাথে তেমন কথা বলে না, আমিও নিঝুমের সাথে তেমন কথা বলি না। একদিন সকালে নাস্তা করে বাসার বাইরে আসলাম। নিঝুম আজকে সকাল সকাল থানায় চলে গিয়েছে। আমি বাইক নিয়ে আখির সাথে দেখা করতে যাচ্ছি। হঠাৎ একটা পার্কে আমার চোখ গেল। দেখি নিঝুমের মতো একটা মেয়ে পুলিশের জামা পরে বসে আছে একটা ছেলের সাথে। আমি বাইকটা নিয়ে তাদের একটু কাছাকাছি গেলাম। আমি ঠিকই ধরেছি, নিঝুম আর আকাশ একসাথে বসে গল্প করছে। তার মানে আজকে সকাল সকাল বাসা বেরিয়ে আকাশের সাথে দেখা করতে এসেছে। আমি আর কিছু না ভেবে আখির বাসায় চলে গেলাম। ও আপনাদের তো বলতে ভুলে গেছে, আখি আর আখির বাবাকে একটা নতুন বাসায় নিয়ে এসেছি। তো যাই হোক, আখির রুমের সামনে এসে কলিং বেল চাপ দিলাম। আখি সে দরজা খুলে দিল। আমাকে দেখে আখি বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আমি এখন ভিতরে যাব না, তোমাকে ওই দিন যে নতুন জামা কিনে দিয়েছি ওইগুলো পরে বাহিরে আসো, ভাইয়া তোমাকে নিয়ে এক জায়গায় যাব। আখি ঠিক আছে বলে রুমের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আখি বেরিয়ে আসলো। আখিকে একটা নীল রঙের জামা কিনে দিয়েছিলাম। নীল জামায় আখিকে অনেক সুন্দর লাগছে। তারপর আখিকে বাইকে করে নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে এসে দেখি নিঝুম এখন আকাশের সাথে বসে বসে গল্প করছে। আমি বাইক পার্কিং করে আখিকে নিয়ে পার্কের ভিতরে গেলাম। নিঝুম আর আকাশের থেকে একটু দূরে বসলাম। আর আখিকে রাস্তায় সবকিছু বুঝিয়ে দিছি কেমন অভিনয় করতে। আখি তার মতো করে অভিনয় করতে লাগলো।
হঠাৎ পিছন থেকে নিঝুম আমাকে বলল, রাসেল, তোমার সাথে এই মেয়েটাকে, আর তোমরা দুজন পার্কে বসে কি করছো? আপনি জানেন না একটা ছেলে একটা মেয়ে পাশে বসে কি করে? তার মানে তুমি এই মেয়েটাকে ভালোবাসো? আপনি ঠিকই ধরেছেন। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি, আর আখিও আমাকে অনেক বেশি ভালোবাসে। ও, তার মানে তুমি আমাকে যে মেয়ের কথা বলেছো এই সেই মেয়ে? হ্যাঁ, আখি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে, কিন্তু আমি তাকে সবসময় ফিরিয়ে দিয়েছি। কিন্তু পরে বুঝলাম মেয়েটা আমাকে সত্যি অনেক ভালোবাসে। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা সুখী থেকো, এই দোয়া করি। এই বলে নিঝুম চোখ মুখ কালো করে পার্ক থেকে বেরিয়ে গেল। নিঝুম মন খারাপ করলা কেন? তার মানে নিঝুম আমাকে ভালোবাসে না? না, নিঝুম যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে ওই দিন আকাশকে কিস করলো কেন? না, আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি আর আখি আরো কিছুক্ষণ গল্প করে আখিকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর খালা এসে দরজা খুলে দিল। আমি নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে একটা ঘুম দিলাম। বিকালে বাসার একটু বাহিরে গেলাম, একটা কাজ ছিল। কাজটা শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। বাইক নিয়ে বাসা আসার সময় হঠাৎ দেখি একটা গাছের বড় ঢাল রাস্তায় পড়ে আছে, আর আমার বাইকের টান ছিল অনেক বেশি। আমি ব্রেক কন্ট্রোল করতে না পেরে ঢালের সাথে মেরে দিই। তারপর আমার আর কিছু মনে নেই। আমি চোখ খোলার পর নিজেকে একটা হাসপাতালে অনুভব করি, কিন্তু হঠাৎ দেখি একটা মেয়ে আমার হাত ধরে বসে আছে। আমি মেয়েটার থেকে হাতটা সরিয়ে নিলাম। তারপর মেয়েটি আমার দিকে ঘুরলো। তখন আমি তাকে দেখে তো আরো বেশি অবাক হলাম। আপনারা ঠিকই ধরেছেন, ও আর কেউ নয়, নিঝুম। নিঝুম আমাকে দেখে বলল, রাসেল, তোমার জ্ঞান ফিরেছে? তোমার আজকে 2 দিন পর জ্ঞান ফিরেছে। তুমি শুয়ে থাকো, আমি বাসায় ফোন দিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, আমার কি হয়েছে? আমি হাসপাতালে কেন? গতকাল রাতে তোমার আসতে দেরি দেখে আমি তোমাকে খুঁজতে বের হয়েছি। তোমার মোবাইল অনেকবার ফোন দিছি, কিন্তু তোমার মোবাইল বন্ধ বলেছে, তাই আমি নিজে বেরিয়ে পড়লাম। হঠাৎ রাস্তার পাশে দেখে তুমি পড়ে আছো। তোমার পুরো শরীরে রক্তে ভেজা ছিল। আমি তাড়াতাড়ি করে তোমাকে হসপিটালে নিয়ে আসি। তোমার মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে অনেক রক্ত বের হয়েছে, আর আজ 2 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। ডাক্তার বলেছে 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে আসলে তুমি কোমায় চলে যাবে, কিন্তু আল্লাহর রহমতে তোমার 48 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরেছে। আসলে আমি আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। ওর বাসায় একটা কাজ ছিল, কাজটা শেষ করে আসতে অনেক রাত হয়ে গেছে। বাইক জোরে চালিয়ে আসছিলাম, হঠাৎ গাছের ডালটা চোখের সামনে পড়ে। নিজের বাইকের ব্রেক কন্ট্রোল করতে পারি নাই। তারপর আর কিছু মনে নেই। হয়েছে, এখন ছোট বাচ্চার মতো শুয়ে থাকো, আমি বাসায় সবাইকে ফোন দিয়ে বলছি। এই বলে নিঝুম বাসায় ফোন দিল। তারপর সবাইকে ফোন দিয়ে বলল আমার জ্ঞান ফিরেছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, নিঝুমের চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় সারা রাত ঘুমাই নাই। তো যাই হোক, আধা ঘন্টা পর দেখি আব্বু আম্মু হাসপাতালে চলে এসেছে। আব্বু আম্মু একটার পর একটা কথা বলে যাচ্ছে, আমি কিছুই বলতে পারছি না, আমার মাথা ব্যথা করছে। তাই আজ 5 দিন পর আমাকে বাসায় নিয়ে আসলো। আমি এখন মোটামুটি সুস্থ আছি। পুরোপুরি সুস্থ হতে 1 মাস লাগবে। সবাই আমাকে ধরে নিজের রুমে এনে বিছানায় শুয়ে দিল। আমাকে রেস্ট নিতে বলে সবাই যার যার রুমে চলে গেল। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। হঠাৎ চোখ খুলে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা কি ভাবছেন নিঝুম? আরে না, ও আর কেউ নয়, আমার কলিজার টুকরো বোন রাইসা। কিন্তু রাইসা কখন হোস্টেল থেকে আসলো? আমি রাইসার মাথায় হাত রাখতেই রাইসা চোখ খুলে কান্না করতে লাগলো। তখন আমি রাইসাকে বললাম, কি রে রাইসা, কেমন আছিস? কখন আসলি বাসায়? আর তুই কান্না করছিস কেন? আমি কিছুক্ষণ আগে এসেছি, আমাকে রিফাত ভাইয়া সবকিছু ফোন দিয়ে বলেছে। কান্না করিস না, আমি ঠিক আছি। তারপর রাইসা কান্না বন্ধ করলো। কিছুক্ষণ নিঝুম খাবার নিয়ে এসেছে। তখন নিঝুম বলল, এবার 2 ভাই বোন কথা বন্ধ করে খাবার খেয়ে নাও। রাইসা তুই ফ্রেশ হয়ে আয়, আজকে তুই নিজ হাতে ভাইয়াকে খাইয়ে দিবি। আমার কথা শুনে রাইসা ওয়াশরুমে চলে গেল। নিঝুমের দিকে তাকিয়ে দেখি মুখটা কালো করে ফেলেছে। কিছুক্ষণ পর রাইসা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে একটা খাবার প্লেট হাতে নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। নিঝুম আর দাঁড়িয়ে না থেকে রুম থেকে বেরিয়ে গেল। খাবার খাওয়ার পর রাইসা আমাকে ওষুধ খাইয়ে দিল। তারপর কিছুক্ষণ কথা বলে রাইসা বিদায় নিয়ে চলে গেল।
কারণ রাইসার সামনে পরীক্ষা। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। এখন মোটামুটি সুস্থ আছি। নিঝুম যখন আমার রুমে খাবার নিয়ে আসে তখন আমি আম্মুকে ডাক দিই আমাকে খাইয়ে দেওয়ার জন্য। এতে নিঝুম অনেক কষ্ট পায়। নিঝুম প্রতিদিন থানায় যায়। আকাশ ছেলেটার সাথে কথা বলতে দেখি না, সব সময় কেমন যেন মনমরা হয়ে থাকে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, আখি মাঝে মাঝে এসে আমাকে দেখে গেছে। একদিন সকালবেলা সবাই মিলে নাস্তা করছি, তখন নিঝুম বলল, আন্টি আমার এক বান্ধবীর বিয়ে, আমাকে অনেক জোর করে বলছে যাওয়ার জন্য। এখন তুমি বলো আমি কি যাব? এটা আবার আমাদের জিজ্ঞেস করা লাগে? তবে তুমি একা যাওয়ার দরকার নেই, সাথে কাউকে নিয়ে যাও। তাহলে রাসেল, তুমি নিঝুমের সাথে যাও, মেয়েটা একা একা যাবে? আম্মু উনি একজন থানার এসআই, ওনার তো ভয় পাওয়ার কথা। উনি তো সাথে পুলিশ নিয়ে যেতে পারে। আর একটা কথা, আমি বিনা দাওয়াতে কোথাও যাই না। ফারিয়া তোমাকে সাথে করে নিয়ে যেতে বলছে। আপনি কোন ফারিয়ার কথা বলছেন? আমি ফারিয়া নামে কাউকে চিনি না। তুমি এই কয় বছরে ফারিয়াকে ভুলে গেছো? আমরা তো 3 জন বান্ধবী একসাথে থাকতাম, রিয়া, ফারিয়া এবং আমি। হ্যাঁ চিনতে পারছি। ওই দেমাগি মেয়ের বিয়েতে আমি যাব না, যে মানুষকে মানুষ মনে করে না। যে 2 মেয়ে আপনার বান্ধবী, তাদের ভিতরে অহংকারে ভরা। রিয়া অহংকারী, কিন্তু ফারিয়া আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই তো সে তোমাকে নিয়ে যেতে বলছে। আমি যাব না। আপনি পারলে সাথে পুলিশ নিয়ে যান। বাবা রাসেল, মেয়েটা যখন এত করে বলছে তাহলে ওর সাথে যা। মানুষ সব সময় একরকম থাকে না। ঠিক আছে, শুধু তোমার কথাই যাব। তবে বিয়ে বাড়িতে আমাকে কোনো উপদেশ দিতে পারবে না। আমি আমার মতো থাকবো। ঠিক আছে, আমি তোমাকে কোনো উপদেশ দিব না, তুমি তোমার মতো করে থাকো। ঠিক আছে, তাহলে কোন সময় যাবেন? সন্ধ্যায় ওর বাসায় যাব। আমি থানায় বলে আসতে হবে এবং সব কিছু তাদের বুঝিয়ে দিয়ে আসতে হবে। আমি ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে মার্কেটে গেলাম। মার্কেট থেকে একটা উপহার কিনে নিলাম। উপহার কিনে বাসায় চলে আসলাম। এবার আসি ফারিয়ার কথায়। ফারিয়া মেয়েটার সাথে আমি তেমন কথা বলতাম না। মেয়েটা একটু দেমাগি, গরিবদের দু চোখে দেখতে পারতো না, সবসময় বাবার ক্ষমতায় চলতো। আমার নামে অনেক মিথ্যা কথা বলছে নিঝুমের কাছে, কিন্তু নিঝুম তার কথায় দাম দেয় নাই। তো যাই হোক, সন্ধ্যায় রেডি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে আসলাম। কিছুক্ষণ পর নিঝুম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো, কিন্তু নিঝুমকে দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম, কারণ নিঝুম বোরখা পরেছে। নিঝুম নিচে এসে আমাকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? না মানে আপনি হঠাৎ বোরখা পরলেন যে? কেউ কারো বিয়েতে গেল তো অনেক সাজুগুজু করে, আপনি তো কিছুই করলেন না। আমার সাজুগুজু করতে ভালো লাগে না, তাই বোরকা পরে আসলাম। এটা কবে থেকে? আমি তো আজকে প্রথম আপনাকে বোরখা পরতে দেখলাম। আমি আজকে থেকে সব সময় বোরকা পরে বের হব। তাহলে কি ডিউটির সময় বোরখা পরে থাকবেন নাকি? ও ডিউটির সময় সব সময় যতটুকু সম্ভব মেনটেন করে চলবো। ঠিক আছে, এখন বের হন। এই বলে আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। আব্বু আগেই বলে দিয়েছে গাড়ি নিয়ে যেতে, তাই আব্বুর নতুন গাড়িটা বের করলাম। নিঝুম বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠলো। আমি গাড়ি চালাতে লাগলাম। তখন আমি নিঝুমকে বললাম, আচ্ছা কিছুদিন ধরে লক্ষ্য করলাম আকাশ ছেলেটার সাথে আপনি কথা বলেন না, সব সময় কেমন যেন মন মরা হয়ে থাকেন। আপনি চাইলে তো আকাশকে সাথে করে নিয়ে যেতে পারতেন। আকাশের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আকাশ ছেলেটার চলাচল আমার কাছে ভালো লাগে না। হঠাৎ কি এমন হলো যে আকাশ ছেলেটাকে আপনার ভালো লাগে না? আপনি তো তাকে অনেক বেশি ভালোবাসেন। সেটা অনেক কাহিনী, তোমাকে পরে এক সময় বলবো। তা আখির সাথে তোমার প্রেম কেমন চলছে? সেটা চলছে ভালোই। মেয়েটা সত্যি অনেক ভালো, আমার খোঁজ খবর নেয় সব সময়। ওর মতো মেয়েই হয় না। নিঝুম আর কোনো কথা বলল না, চুপ করে বসে আছে। আমিও আমার মতো করে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর ফারিয়াদের বাসায় চলে আসলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। নিঝুম গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আমি গাড়ি পার্কিং করে নিঝুমের সাথে ভিতরে গেলাম। হঠাৎ কোথা থেকে ফারিয়া দৌড়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, কি রে,
কেমন আছিস? তোর আসতে এত দেরি হলো কেন? এসআই বান্ধবী তাহলে বুঝি আসলো আমার বাসায়? তুই এত করে বলছিস, না এসে বুঝি পারি? বল কেমন আছিস? আমি তোকে অনেক বেশি ভালো আছি। আর রাসেল, তুমি কেমন আছো? এখনো কি আমার উপর রাগ করে আছো? আমি ভালো আছি। রাগ করে কি হবে? আপনি তো আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছেন। আপনার জন্য আমার তরফ থেকে ছোট্ট উপহার। ধন্যবাদ। তো এখানে দাঁড়িয়ে থাকবি? চল ভেতরে চল, আব্বু আমার সাথে দেখা করবি। সেটা তো করব, কিন্তু তুই হলুদের শাড়ি পরে এখানে আসলি কেন? তোকে দূর থেকে দেখে বসে থাকতে পারি নাই, উঠে চলে আসলাম। হয়েছে, এখন চল তোর আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। রাসেল, তুমি কি যাবে আমাদের সাথে? না, তোমরা যাও।